ব্যক্তি হিসেবে বা জাতি হিসেবে আমাদের কোনো কিছুর অভাব নাই, কোনো দিক থেকে আমরা কারো চেয়ে ছোট নয়, কারো চেয়ে খাটো নয়। কিন্তু আমরা আমাদের অভাব হচ্ছে বিশ্বাসে। আমরা যে পারি এটাই আমরা বিশ্বাস করতে পারি। আর এই বিশ্বাস ধ্যানের স্তরে একজনের যত গভীরে প্রবেশ করে, অন্য কোনো ভাবে একে এত গভীরে প্রবেশ করে না। তো আসলে বছরের পর বছর ওনাকে কোনো সময় দিতে পারে এবং কখনো উনি কোনো সময় চান এবং উনি যদি এইভাবে স্যাক্রিফাইস না করতেন তাহলে আসলে কোনটা মেথড আকারে উপস্থাপিত হতে পারত না। এবং আপনারা যিনি যতটুকু উপকৃত হয়েছেন সেই উপকারটুকু হতো না। তো আপনাদের উপকারের জন্য, উপলব্ধির জন্য, অনুভবের জন্য এবং আমাদের আনন্দের জন্য আপনাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে প্রধান অতিথিকে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই কোর্সের মধ্যে দিয়ে আমরা কিন্তু আসলে খুব বেশি কিছু বলি, আমরা শুধু আমাদের পরিচয়টাকে শনাক্ত করার চেষ্টা করেছি। একটা পরিচয় হচ্ছে ব্যক্তিগত, আরেকটা পরিচয় হচ্ছে জাতিগত। ব্যক্তিগত পরিচয় যে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি এক অনন্য মানুষ। আমার প্রথম পরিচয় হচ্ছে যে আমি মানুষ। আমার ধর্ম যাই হোক, আমার ভাষা যাই হোক, বর্ণ যাই হোক, অঞ্চল যাই হোক, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মানুষ। এবং একজন মানুষ যে সে কত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেছে, সে কত কিছু করতে পারে, আমরা আমাদের এই কোর্সের মধ্যে সেটাকেই শনাক্ত করার চেষ্টা করি। আর 2 নম্বর পরিচয় হচ্ছে জাতিগত, যে আমরা এক মহান জাতি। আসলে এই যে পরিচয়, এই পরিচয় যেন আমরা কখনো ভুলে না। এই যেখানে পৃথিবীর যে প্রান্তে আমরা যেন ভুলে না যাই। এবং কারণ আমাদের মতো এরকম গৌরব উজ্জ্বল অতীত পৃথিবীর খুব কম জাতির রয়েছে। আপনার মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সিন্ধু সভ্যতার মধ্যে প্রাচীন হচ্ছে আমাদের এই গাঙ্গেয় সভ্যতা। এবং গঙ্গা, যমুনা, বিধৌত এই যে বন্দে, এই যে হচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উর্বর ভূমি, সবচেয়ে উর্বর। এত উর্বর ভূমি পৃথিবীর আর কোথাও। আমাদের দেশ এটা ধ্যানের দেশ, ধ্যানের উৎস কিন্তু আমাদের দেশ। ধ্যানের দেশ, ধানের দেশ, বীরের দেশ, উদ্যোক্তার দেশ, অভিযাত্রীর দেশ। আমরা কৃষি প্রধান জাতি ছিলাম, আমরা শিল্পোন্নত জাতি ছিলাম। আমাদের সওদাগররা সেই বাণিজ্য বহন নিয়ে সেই বালি, সুমাত্রা, জাভা, আপনার পেনাং, সাংহাই, এডেন, বাসরা, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকা, আমাদের সওদাগররা তাদের বাণিজ্য বহন নিয়ে এই 7 সমুদ্র পাড়ি দিতেন। আমাদের পূর্বপুরুষদের একজন বিজয় সিংহ, তিনি নৌবহন নিয়ে শ্রীলঙ্কা জয় করলেন এবং তার নাম অনুসারে শ্রীলঙ্কার নাম হয়েছিল সিংহ। এবং আমাদের যে সভ্যতা, আমাদের নগর সভ্যতা, এটাও 3000 বছরের প্রাচীন। এই যে বাড়ি বটেশ্বর 3000 বছরের প্রাচীন। এবং আমাদের যে শিল্প তখনকার দিনে, যেটা 1 নম্বর শিল্প ছিল এবং এখনো যেটা পৃথিবীর 1 নম্বর শিল্প, সেটা হচ্ছে পোশাক। খাবারের পরে যদি একজন মানুষের কিছু প্রয়োজন হয় সেটা হচ্ছে পোশাক। পোশাক যদি না থাকে, আপনি স্মার্টফোন দিয়ে কি করবেন? স্মার্টফোনে আপনার সমস্ত স্মার্টনেস প্রকাশিত যদি পোশাক না থাকে। তো এই পোশাক আমাদের পূর্বপুরুষরা সবচেয়ে ফাইনেস্ট, সবচেয়ে সুন্দর পোশাক তারা তৈরি করেছেন মসলিন আজ থেকে 3000 বছর ধরে।
অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কত প্রযুক্তি দক্ষ ছিলেন, কত শিল্প উন্নত ছিল, এটা সেখান থেকে বোঝা যায়। আজ পর্যন্ত পৃথিবীর কোন জাতি তুলো থেকে মসলিনের চেয়ে মিহি কাপড় তারা তৈরি করতে পারে না। চিন্তাই করেছে, প্রযুক্তি এত ডেভেলপ করেছে, কিন্তু তুলো থেকে পারে না। এ থেকে বোঝা যায় যে আমাদের পূর্বপুরুষরা কত প্রযুক্তি দক্ষ ছিল। আমাদের যে শিক্ষার ঐতিহ্য 2000 বছরের প্রাচীন, আপনার এই যে ময়নামতি, পাহাড়পুর, সোনপুর বিহার, জগদ্দল বিহার, এগুলো 2000 বছর আগে বিশ্ববিদ্যালয়, তখনকার দিনে জ্ঞান চর্চা কেন্দ্র, ধর্ম চর্চা। এবং সুদূর প্রাচ্য থেকে, মধ্য এশিয়া থেকে ছাত্ররা আসতো এই বাংলায় পড়াশোনা করার জন্য, জ্ঞান অর্জনের জন্য। এবং বিজ্ঞানের জননী হচ্ছে গণিত, গণিতের জননী হচ্ছে শূন্য, এবং শূন্য আবিষ্কৃত হয় এই বাংলা। এই বাংলা থেকে শূন্য আরবে যায়, আরব থেকে শূন্য ইউরোপে যায়। এই যে 1 2 3 4 5 6 7 8 9 0 আমরা বলি যেটা ইংলিশ নিউমার, অক্সফোর্ড ডিকশনারি বলে এটা হচ্ছে অ্যারাবিক নিউমার, এবং আরবের শূন্য নিল এই বাংলা থেকে। আমাদের পূর্বপুরুষরা যদি শূন্য আবিষ্কার না করতো, বিজ্ঞান আগে পর্যন্ত যেতে পারতো না, এবং ডিজিটাল বিপ্লব যা হয়েছে এটা হতে পারত। এই বাংলায় মহামতি বুদ্ধের মতো মহামানব জন্মগ্রহণ করেছে। তার জন্মস্থান যে লুম্বিনী তখন বাংলার অংশ ছিল, এবং এখনো যদি আপনি ঢিল মারেন দিনাজপুর থেকে লুম্বিনী দেখে, এই বাংলায় শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের মতন ধর্ম প্রচারক জন্মগ্রহণ করেছেন। এই বাংলা লোকনাথ ব্রহ্মচারীর মতন সাধু, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো সাধু, ঠাকুর অনুকূল চন্দ্রের মতন সাধু, স্বামী বিবেকানন্দের মতো সাধু জন্মগ্রহণ করেছেন। এই বাংলা হযরত শাহজালাল রহমতুল্লাহের মতন বুজুর্গ, হযরত খান জাহান আলী খান, হযরত শাহ মখদুম, হযরত শাহ মেহমদ, তাদের মতন শত শত বুজুর্গ ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। আসলে আমরা আমাদের এই দেশ সৎ মানুষের দেশ, ভালো মানুষের দেশ, দরবেশ মুনি ঋষিদের দেশ। আমাদের দেশে কোনো চোর ছিল না, কোনো ভিক্ষুক ছিল না, কোনো সাম্প্রদায়িকতা ছিল না। হিন্দু রাজার মুসলিম সেনাপতি ছিল, মুসলিম রাজার হিন্দু সেনাপতি ছিল। আমাদের প্রাচুর্য কত ছিল, আমাদের ঐশ্বর্য কত ছিল, সেটা বোঝা যায় যে এই দেশে 12 মাসে 13 পার্বণ। একটা জাতি কত অর্থনৈতিক সমৃদ্ধি হলে 12 মাসে 13টা উৎসব করতে পারে। এখনো আমরা 2টো মিনিট একটা পুজো করতে গেলে আমাদের জানের অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে আমাদের পূর্বপুরুষরা 12 মাসে 13টা উৎসব করতে, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গলা ভরা গান, আর হৃদয় ভরা টান। এটা গল্প ছিল, এটা ছিল বাস্তবতা। এবং যে কারণে এই বাংলা যে আসছে এশিয়ার এখান থেকে বেরোতে পারত, কারণ এত প্রাচুর্য, এত মমতা, এত যেখানে পর্যটকরা বলতেন যে এই বাংলায় প্রবেশ করার 1000টা পথ খোলা আছে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এবার ঢুকে গেলে আর বেরোতে পারবে। তো আমরা ইংরেজি আসার আগে আমরা ছিলাম বিশ্বের 6ষ্ঠ সমৃদ্ধ জাতি, 6th richest nation। ইংরেজি আসার আগে মোগল ভারত ছিল। মোগল ভারত হচ্ছে এখনকার আফগানিস্তান, এখনকার পাকিস্তান, এখনকার ভারত এবং এখনকার বাংলাদেশ। এই মিলে ছিল মোগল ভারত। মোগল ভারতের জিডিপি ছিল ওয়ার্ল্ড জিডিপি 23%, মানে সারা বিশ্বের জিডিপি 23% ছিল এই অঞ্চল। আর এই বাংলার জিডিপি ছিল 23%, মধ্যে বাংলার জিডিপি ছিল 12%, আর রেস্ট অফ মোগল ভারতের জিডিপি ছিল 11%। অর্থাৎ আমাদের যে সমৃদ্ধি, বাংলার যে সমৃদ্ধি, এটা থেকে বুঝতে পারি যে একদিকে
12% শুধু বাংলায়, আর বাকি মোগল ভারতের জিডিপি হচ্ছে 11%, মিলে 23%। ইংরেজি আসার আগে 1757 সালের আগে এই ঢাকার লোক সংখ্যা ছিল 10 লক্ষ, আর এখানে তাঁতি ছিল 80,000 তাঁতি। বুঝতে পারেন কত শিল্পোন্নত জাতি ছিল আমরা। 80,000 মানে একটা এলাকার জনসংখ্যার 1/10 হচ্ছে তাঁতি। তাঁতি মানে তখনকার দিনের টেকনিক্যাল পড়াশোনা, তখনকার দিনের প্রযুক্তি দক্ষ কারিগর, এবং যারা মুসলিমের মতো মিহি কাপড় পালন করতেন, এবং যে কারণে সারা পৃথিবীতে মুসলিমকে বলা হতো ঢাকাই মুসলিম। এবং মুসলিমের জন্য সেই অপেক্ষা করতো তারা দিল্লির সম্রাট, ইরানের পারস্য সম্রাট, রোমান সম্রাট, ব্যাবিলনের সম্রাট। তারা অপেক্ষা করতো যে কবে বাংলা থেকে মুসলিম যাবে, সেই মুসলিম দিয়ে তারা পোশাক তৈরি করবে। তো সব বদলে গেল 1757 সাল পলাশীর প্রান্তরে। বিশ্বাসঘাতকতা আমরা গোলাম হয়ে গেল। এবং তখনকার সময় মুর্শিদাবাদ ছিল রাজনৈতিক রাজধানী বাংলার, আর ঢাকা ছিল অর্থনৈতিক রাজধানী। এবং মুর্শিদাবাদে যে কোষাগার, সেই কোষাগারে যে ধন রত্ন মণিমাণিক্য ছিল, যে স্বর্ণ রৌপ্য মুদ্রা ছিল, সেটার পরিমাণ ছিল এখনকার বিচারে $40 বিলিয়ন, $40 বিলিয়ন। আমাদের এখন যদি টাকাতে রূপান্তরিত করি তাহলে 3,20,000 কোটি টাকা। আমাদের গত বছরের বাজেটের চেয়েও এই টাকার পরিমাণ, শুধু নগদ জমা অর্থের পরিমাণ ছিল বেশি। এবং মুর্শিদাবাদ ছিল তখন লন্ডনের চেয়ে অনেক বর্ধিষ্ণু শহর। ইংরেজ সৈন্যরা যখন মুর্শিদাবাদে ঢোকে তাদের চোখ ছানা বলা হয়ে যায় যে কোথায় আসলো। আর সেই সময় 1757 সালের আগে পুরো ইংল্যান্ডের ব্যাংকের সংখ্যা ছিল 12টা। এবং পরবর্তী 20 বছর এই বাংলার সম্পদ তারা লুণ্ঠন শুরু করলো, এবং পরবর্তী 20 বছরে ইংল্যান্ডের প্রত্যেকটা বাজারে ব্যাংক হল। এবং তাদের শোষণ এবং লুণ্ঠন এত তীব্র ছিল যে প্রথম তারা মুসলিম যেহেতু আমাদের সবচেয়ে আয়ের মূল উৎস ছিল মুসলিম কাপড়। মোগল ভারতে মুসলিমের উপর ট্যাক্স ছিল 10%, ইংরেজরা সেই ট্যাক্স করলো 50%। তারপরে দেখে যে মুসলিমের সাথে পাচ্ছে না পারার ফলে যে মুসলিম যে তাঁতিরা মহান করতো তাদের ধরে বুড়ো আগুন কেটে দিল, যাতে মুসলিম পালন করতে না পারে, যাতে কোনো প্রতিযোগিতা নেই, তাদের যেতে না হয়। আর আমাদের যে কৃষি জমি, এই কৃষি জমি নষ্ট করার জন্য বাধ্যতামূলক নীল চাষ প্রবর্তন করল। এবং নীল চাষ নিয়ে কৃষকদের যে ওপর যে অত্যাচার, আর বীরবন্ধু মিত্রশ্রী নীল দর্পণ বললে সেটা বোঝা যায় যে কি পরিমাণ শেষলাম। মূল লক্ষ্য ছিল কৃষি জমিটাকে নষ্ট করে দেওয়া, যাতে চাল উৎপন্ন না হয়। আমাদের এই বাংলায় 350 প্রজাতির ধান উৎপন্ন হতো। সুগন্ধি ধানের প্রকরণ ছিল 350, নর্মাল ধানের না, শুধু সুগন্ধি এবং এই ধান। এবং লুট শুরু, এবং এই বাংলায় 2/3 জনপদ লুট করলে বিরান হয়ে গেল। এবং এই লুট, শোষণ এবং নির্যাতন এর ফলে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি, যেটা ইতিহাসে 76-এর মনন্তর হিসেবে কুখ্যাত। এবং সেই 76-এর মনন্তরে বাংলার 3 কোটি মানুষ, তখন বাংলার জনসংখ্যা ছিল 3 কোটি। 3 কোটির মধ্যে 1 কোটি লোক মারা যায় সেই 76-এর মনন্তরে দুর্ভিক্ষে না খেয়ে। তো এত সাল করে আমরা ছিলাম বীরের জাতি, আমরা ছিলাম সবসময় স্বাধীনতা প্রিয় জাতি। এবং ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতার যে সংগ্রাম, যত বড় সংগ্রাম হয়েছে, তার উৎস ছিল এই বাংলা। তিতুমির, মজনু শাহ, কৃষক বিদ্রোহ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, মুজাহিদ আন্দোলন, সিপাহী বিপ্লব, মূল কেন্দ্র ছিল বাংলা।
এবং 20 শতকে ক্ষুদিরাম সূর্য সেন, এদের যে আন্দোলন, এই আন্দোলনে কেটো ছিল এই বাংলা। আর যখন তারা দেখল যে শুধু শোষণ করে এই জাতির স্বাধীনতার স্পৃহাকে কোনোভাবেই নস্যাৎ করা যাচ্ছে, তখন তারা চিন্তা করলো এই জাতির শক্তির উৎস। এবং তারা ইংরেজ রাজনৈতিক ম্যাকলে তার নেতৃত্বে টিম গঠন, যে অনুসন্ধান করে যে আসলে এই জাতির মূল শক্তির উৎস। এবং তারা দেখলো যে এই জাতির মূল শক্তি হচ্ছে এদের অসাম্প্রদায়িক চেতনা, মূল শক্তি হচ্ছে এদের মুনি ঋষি বলি বুঝুন তাদের প্রদত্ত নৈতিক শিক্ষা। এবং এই যে নৈতিক এবং প্রত্যয়ী শিক্ষা, এই শিক্ষা, এবং তখন তারা চিন্তা করলো যে এই নৈতিক এবং প্রত্যয়ী শিক্ষা, এই মেরুদণ্ডটা জাতি ভেঙে দিতে হবে। এবং তারা ম্যাকলের নেতৃত্বে 1835 সালে তারা নতুন শিক্ষা ব্যবস্থা চালু করল। এবং সেই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্যই ছিল যে জাতির নৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। আমাদের মুনি ঋষিরা, আমাদের বলি বুঝুন, তারা শেখাতেন মিথ্যা বলবে না, কাউকে কষ্ট দেবে না, অন্যের উপর জুলুম করবে না, ভেজাল করবে না, প্রতারণা করবে না, চিট করবে না। আর ইংরেজরা নতুন শিক্ষা ব্যবস্থায় অঙ্ক শেখানো শুরু, হিসাব শেখানো শুরু, যে 5 সের দুধে 2 সের পানি মিশালে দোকানদারের কত লাভ। এই ভেজাল যে শেখা শুরু হলো, এখন তো শুধু পানি না, এখন ফরমালিন পর্যন্ত চলে এসেছে। তো এই যে মূল লক্ষ্য ছিল আমাদের নৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। একটা জাতির মূল শক্তি হচ্ছে তার নৈতিক এবং আত্মিক শক্তি, এই শক্তিকে ভেঙে দেওয়া। আর মূল লক্ষ্য ছিল ইংরেজের বশংবদ কিছু দাস সৃষ্টি করা, কিছু চাকর সৃষ্টি করা। আমরা উদ্যোক্তার জাতি ছিলাম, চাকরের জাতি ছিলাম। কিন্তু 200 বছরের ইংরেজ শাসন এবং শোষণের ফলে আমাদের নৈতিক মেরুদণ্ড ভেঙে গেল। আমরা আমাদের আত্মমর্যাদাবোধ গুণঠিত হলো, আমরা হীনমন্যতায় নিয়োজিত হলাম। আমরা উদ্যোক্তার জাতির পরিবর্তে চাকরের জাতিতে রূপান্তরিত হলাম। ইংরেজি শিক্ষার মূল লক্ষ্য ছিল একটা, দুটো। একটা হচ্ছে যা কিছু বিলাতি, এটাকে যেন আমরা সুপিরিয়ার মনে করি, উৎকৃষ্ট মনে করি, এবং আমরা মনে করতেও থাকলাম। খারাপ জিনিসকে বলতাম এটা দেশি, ভালো জিনিসকে বলতাম এটা বিলাতি। কাপড় কাচা সাবান এবং গায়ে মাখা সাবান দুটোই আমাদের দেশে তৈরি হতো। কাপড় কাচা সাবানকে বলতাম বাংলা সাবান, আর গায়ে মাখার সাবানকে বলতাম বিলাতি সাবান। স্বদেশী ঠাকুরের চেয়ে বিদেশি কুকুর আমাদের কাছে বেশি পূজনীয় হয়ে গেল। তারা যেটা চেয়েছিল, এবং আমরা যে ভালো থাকতে পারি, বড় হতে পারি, নিজেরা কিছু করতে পারি, এই বিশ্বাস আমাদের নষ্ট হয়ে গেল। এবং কেরানি হওয়া, ইংরেজদের চাকরে পরিণত হওয়া, এটাই ছিল আমাদের জীবনের লক্ষ্যে পরিণত হলো। অর্থাৎ জীবনে অনেক বিশাল জিনিস, জীবনের লক্ষ্য হয়ে গেল শুধু জীবিকা। কি করবো? আমরা খুব পরিষ্কার ভাবে বলতে পারি যে আমাদের মা বাবা আমাদেরকে কেন স্কুলে পড়িয়েছে। স্কুলে পড়িয়েছেন একটি কারণ, স্কুল থেকে পাস করলে যদি ম্যাট্রিক পাস করতে পারে কেরানির চাকরি করবে, যদি ডিগ্রি পাস করতে পারে তাহলে অফিসার। এছাড়া তাদের সামনে আর কোনো লক্ষ্য ছিল না, যে ইংরেজদের চাকরি করাটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আর আমরা যদি কিছু করতে পারি, এই বিশ্বাস আমরা 1947 সাল ইংরেজরা চলে না, কিন্তু আমরা যেগুলো আছে সেগুলো আমি 1952 সাল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের নতুন চেতনার বিকাশ করবো, নতুন ভাবে আমরা নিজেদের চিনতে শুরু করবো। সালাম বরকত, রফিক জাম্পা তারা রক্ত দিয়ে একটা নতুন চেতনার বিকাশ করবে। এবং 1971 সাল বঙ্গবন্ধু স্বাধীনতার ডাকতে এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে লাখো প্রাণের বিনিময়ে আমাদের একটা নতুন পরিচয় সৃষ্টি হলো। নতুন জাতি হিসেবে আমাদের অভ্যুদয় ঘটলো এবং সোনার বাংলার স্বপ্ন আমরা দেখা শুরু করলাম।
স্বপ্ন দেখা শুরু, কিন্তু আমাদের স্বপ্ন আমরা খুব বেশি দূর দেখতে পাই। আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু পাকিস্তানিদের সবচেয়ে বড় বন্ধু ছিল আমেরিকা। যখন আমরা স্বাধীন হয়েই গেল, তখন যখন কোনোভাবে আমাদের স্বাধীনতাকে দাবিয়ে রাখা গেল না, তখন আমেরিকার তখনকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। কিসিঞ্জার সাহেব বলেন, বাংলাদেশ ইজ নো কান্ট্রি, ইটস এ বটমলেস বাস্কেট। হ্যাঁ, এটা তলাবিহীন ছিল। অমুকে বললেন যে এটা ঢাকনা না, তখন বললেন এটা না। আমরা আবার আমরা হতাশায় নিমজ্জিত হলাম, চরম নেতিবাচকতায় আমরা আচ্ছন্ন হলাম, এবং 80 দশকের যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা নিমজ্জিত হলাম চরম হতাশা। এবং আমরা যখন শুনতে পেলাম যে এই দেশে আর কিছু হবে না, এবং দেশে যে আমরা কিছু করতে পারি, এই বিশ্বাসকে আমরা হারিয়ে ফেলতে শুরু করলাম। এবং আমরা মনে করতে লাগলাম যে রোগ শোধ এটা আমাদের নিয়তি। আমরা ছিলাম সুপার পাওয়ার, অর্থনৈতিক সুপার পাওয়ার। কারণ যে দেশ পৃথিবীর জিডিপির 12% উৎপাদন করতে পারে, তার অর্থনৈতিক সুপার পাওয়ার ছাড়া কিছু ছিল না। আমরা হয়ে গেলাম সুপার পাওয়ার 200 বছরের মধ্যে। এবং কোয়ান্টামের যে গুরুত্ব, কোয়ান্টামের যে আবির্ভাব, এই হতাশা এবং নেতিবাচকতা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা অনুভব করলাম যে আসলে আমাদের একটা অন্তরের জাগরণ দরকার, এবং আত্মশক্তির জাগরণের মধ্য দিয়ে আমরা একটা নতুন পৃথিবী করতে পারি। এবং এই অন্তর জাগরণ সম্ভব একমাত্র ধ্যানের স্তর। আত্মনিবন্ধ হলে একজন মানুষ আসলে তার নিজের শক্তিকে উপলব্ধি করতে পারে, এবং মাথাটাকে ঠান্ডা করলে মস্তিষ্কের বিশাল শক্তি ভান্ডারকে সে কাজে লাগাতে পারে। কারণ শোষিত এবং বঞ্চিত মানুষের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে সে সবসময় ক্ষুব্ধ থাকে, সবসময় সে ক্ষুব্ধ হবে, মনে মনে সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এবং সেখানে সে ভুল করে। এবং শোষকের নিয়মই হচ্ছে খ্যাপাও এবং উঠা, তাকে আগে খ্যাপা দিত, তারপরে উঠা, কারণ শক্তি তার। তো শোষিত এবং বঞ্চিত মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ব্রেন, তার মস্তিষ্ক। এই মাথাটাকে সে যদি ঠান্ডা রাখতে পারে, এবং শোষণ বোঝে যদি মাথা ঠান্ডা রাখতে পারে, তাহলে মাথা দিয়ে সে আমাকে কাবু করে দেবে। অর্থাৎ মাথা যাতে সে ঠান্ডা রাখতে না পারে, এই জন্য সবসময় সেটাকে ক্ষুব্ধ রাখে। আমরা অনুভব করলাম যে আমাদের হৃদয় উষ্ণ মমতা, আমাদের মধ্যে সমবর্তী মানুষ পৃথিবীর কোথাও নাই। আসলে আমরা পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমাদের দেশের মধ্যে এত ভালো মানুষ, এত সমবর্তী মানুষ পৃথিবীর কোথাও আমি দেখি না। এবং আমরা অনুভব করলাম যে এই সমবর্তিতা, এই উষ্ণতা, হৃদয়ের উষ্ণতার সাথে যদি শুধু মস্তিষ্ককে ঠান্ডা করতে পারি, তাহলে আমরা আমাদের ব্যর্থতাকে সাফল্যে, রোগকে সুস্থতায় এবং অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করতে পারি। এবং এই লক্ষ্যেই আমরা 1983 সালে প্রথম যোগ মেডিটেশন কেন্দ্র স্থাপন করি, এবং যোগ ধ্যানকে আমরা জনপ্রিয় করার চেষ্টা করি। যোগ ধ্যানের চর্চা শুরু করি, কিন্তু যোগের প্রক্রিয়া আসলে এটি সাধনার প্রক্রিয়া, খুব দীর্ঘ প্রক্রিয়া। আমরা দেখলাম যে আসলে এত সময় নিয়ে চর্চা করা, অনুশীলন করা এখনকার সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটার জন্য এই প্রক্রিয়াটাকে সহজ করা হয়েছে। 1986 সালে আমরা যোগ ফাউন্ডেশন গঠন করলাম, এবং আমরা গবেষণা শুরু করলাম যে ধ্যানের এই প্রক্রিয়াকে কিভাবে সহজ করা যায় এবং কিভাবে সবার আয়ত্তের মধ্যে নিয়ে আসা যায়। এবং 83 থেকে 93, 10 বছর আমরা গবেষণা করলাম, এবং গবেষণা করার পরে এই কোয়ান্টাম মেথড, আমাদের যে গবেষণার পথ, এটা রূপ নিল কোয়ান্টাম মেথডের, এবং আত্মজাগরণের যে স্বপ্ন ছিল এটা রূপ নিল একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। আমরা বললাম দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, এবং জাতির মধ্যে, ব্যক্তির মধ্যে আমরা একটা নতুন প্রত্যয়, নতুন আশাবাদ সৃষ্টি করার চেষ্টা করলাম।
এবং আমাদের তখন বক্তব্য ছিল যে সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাবো, আমি পারি, আমি করব। এবং এই যে পারি এবং করব, যে মানুষ ফিল করতে পারে যে আমি পারি, আমি করব, সে তা পারে এবং সে তা করতে পারে। আমরা আজকে দুপুরের আগে ভিডিওতে দেখছিলাম যে 8টি ছেলে সেই গ্রামে, সেই জঙ্গলে, তাদের এটাই দেওয়া যে তুমি এইখানে থেকে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হবে। এবং পার্বত্য এলাকার মধ্যে একটি কলেজ থেকে 8টি ছেলে পাশ করে বেরিয়ে 8টি ছেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এটা প্রথম। ঢাকা শহরের অনেক কলেজ বলতে পারবে না যে তার শতভাগ ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এত সুবিধা থাকা সত্ত্বেও কেন তাদের মধ্যে বিশ্বাসটা সৃষ্টি হয়েছে যে আমি পারি না তো। এবং আমরা সেই 94-95 আমরা বললাম যে না, আমাদের আগামী দিনের বাংলাদেশ কি হবে, মনশরী বাংলাদেশ 2025। আমরা রচনা প্রতিযোগিতা আহ্বান করলাম স্কুলে, কলেজে, 95, 96, 97, 3 বছর আমরা রচনা প্রতিযোগিতা করলাম। এবং 98 সালে আমরা মনশরী বাংলাদেশকে 2025 সালে আমরা কিভাবে দেখতে চাই সেই ছবি আমরা করলাম আমাদের নিয়ে তখন। এবং আমরা মনশরী করলাম যে আমরা বিশ্বের সেরা 10 জাতির 1 জাতি হতে চাই। আমরা যে 6ষ্ঠ জাতি ছিলাম, এখন আপাতত লক্ষ্য হচ্ছে 10 জাতির 1 জাতি হওয়া। এবং আমাদেরকে তখন হাসাহাসি কম হয়নি, হাসাহাসি হয়েছে, আমরাও হাসতাম। আর যাচ্ছে একজন পেছন থেকে বলছে এই যে দেখো 10 জাতির 1 জাতি যাচ্ছে। আমরা খুব এনজয় করি, সাথে আমার পেছন দিকে তাকে সারা দিচ্ছে, আপনার মুখে খুব চন্দন করে। তো আমরা যখন 10 জাতির 1 জাতি মঞ্চরি করতাম, তার 2 বছরের মাথায় আমাদের ক্রিকেট টিম হয়ে 10-এর 1 হয়ে গেল। এবং তখন অনেক আপনি মনে হয় আগে বুঝতে পেরেছিলেন, আমরা চাচ্ছিলাম হয়েছে। তো কেন ক্রিকেট টিম পারলো? তখন দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়েছে। আগে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল, নেতিবাচক দৃষ্টিভঙ্গি কি? ধরেন ব্যাটসম্যান ব্যাট করতে দাঁড়িয়েছে, ওদিকে বলার আসছে, ব্যাটসম্যান 105 ফিট, আর বলার যে আসছে 6.5 ফিট, ওই দূর থেকে আসছে, এইরকম বড় বড় চোখ করে আসছে, ব্যাটসম্যান আসছে অনেক ভালো। এবং একটা বলের গতি নাকি 120 কিলোমিটার, 125, 130 কিলোমিটার। ওরে বাবা, উইকেট টু উইকেট আমাকে না নিয়ে যায়। মানে কত তাড়াতাড়ি ব্যাট ছেড়ে প্যাভিলিয়নে ফিরতে পারি তত মঙ্গল, যে অন্তত জানি তো পারছে। এটা ছিল দৃষ্টিভঙ্গি আগে। যখন দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো তখন সিচুয়েশনটা উঠে তুই 6.5 ফিট তাতে কি, তোর হাতে বলটা তো ছিল, আমি 105 ফিট তাতে কি হয়েছে, এই দেখ ব্যাট আসলে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে দেখছেন। 2 ভাবে দেখতে পারেন। নেতিবাচক ভাবে দেখলে আপনি পরাজিত হবেন, ইতিবাচক ভাবে দেখলে আপনি জয়ী হবেন। এর আগে সেই সময় সব লোকজন বলতো এই কোন রকম কেটে যাও, সেই কেটে যাওয়া মানে কাটাকাটি না, আমরা শান্তি প্রিয়, কাটতে কাটতে আমরা বলি যে সময় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আমরা এই যে ইতিবাচক এটা সৃষ্টি হল। আমরা এই রাগটাকে কন্ট্রোল করার জন্য আমরা দেখলাম যে মানে বাঙালির সঙ্গে হাঁটতে চায় না সব। তো আমরা দেখলাম যে কি করা যায়, তো রেগে গেলেন, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে। আমাদের দৃষ্টিভঙ্গিটা তো রাগ হচ্ছে পুরুষের মানে অহংকার হচ্ছে রাগ, ক্ষমতা হচ্ছে রাগ, মানে এইরকম ভ্রান্ত জীবন।
দুর্বল মানে রাখবে, তো সবল কখনো রাখে না, সবল সে ব্যবস্থা চিল্লাচিল্লি তো দুর্বলের। তো আমরা লোকেরা রেগে গেলেন, তো কনসেপ্টটাকে চেঞ্জ করুন। আপনি রাখতে গেলেও যাতে কি হচ্ছে যে না আমি হেরে যাব, এবং আমরা আল্লাহ শুকরিয়া করছি যে আমাদের এই বাক্যটা মানে আমাদের দেশে গত 20 বছরে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আমি তো এখন বাসেও দেখি, এখন বাসের মধ্যে প্রায় ড্রাইভার কন্ট্রাক্টরের সাথে গন্ডগোল হয় সবচেয়ে বেশি যাত্রী। তো আচ্ছা এখানে দেখো রেগে গেল, তো রেগে গেলেন তো দুই যুগের আমাদের যে চর্চা, দুই যুগে আমরা প্রমাণ করি যে 75% রোগ থেকে মুক্তির জন্য কোনো অসুবিধা করি। আমরা যেটা সাহস করে বলেছিলাম, এখন সারা পৃথিবী আমাদের দেশের এবং সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা একই কথা বলছে। এবং হাজার হাজার মানুষ রোগ থেকে মুক্তি পেলেন কোনো রকম ঔষধ ছাড়া। কারণ এই রোগগুলো হচ্ছে মনের দৈহিক। আসলে আমরা ভুল করি বলতে আমরা কেমিক্যালস হচ্ছে ইনফরমেশন অনেক বেশি পাওয়ারফুল, এটা বুঝি না, তথ্যটা অনেক বেশি পাওয়ারফুল। এবং এখনকার যে রোগ হচ্ছে, এই রোগে জটিলতা ভালো হয় না যাচ্ছে, এটার অন্যতম কারণ হচ্ছে ইন্টারনেট, এভরিথিং ইন্টারনেট। এবং ইনফরমেশনের সাথে আমরা মিস ইনফরমেশন প্রচুর পাচ্ছি, কারণ ইন্টারনেটে সব কিছু চাওয়া যায়। ইনফরমেশন যেরকম ছাড়া যায়, মিস ইনফরমেশন যে কেউ চাইলে সেখানে ছেড়ে দিতে পারে। আর আমরা সাধারণত নেগেটিভ জিনিসটাকে বিশ্বাস করে বেশি। রোগ যখন হয়, এটা যদি কেউ যদি বলে এখন ভালো হয়ে যাবেন, এটাতে আমাদের আস্থা কম আছে। কেউ যদি বলে যে না অনেক ভাবতে সেটা অনেক আস্থা দেবে, ঠিক বলেছে। কারণ ভালো যে হতে পারে, ভালো হলে আমরা বিশ্বাস করতে পারি যে ভালো, এত ভালো ভালো হয় কি, এত সহজে ভালো হয় কি, মায়ের ভালো হবে কি, এত ওষুধ খাওয়ার জন্য ভালো হলো না। আর উনি বলছেন যে এসে ওষুধ খেতে হবে না, শুধু বসে বসে কথা শুনলেন ভালো হয়ে যাবে, কি ভালো প্রশ্ন। আমাদের আসলে খারাপ বিষয়ে প্রশ্ন থাকে, আল্লাহকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন, সরকারকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন। আর জিজ্ঞেস করেন সরকার আছে কি না, সবাই একবার কেউ বলবে যে না আছে, কিন্তু আল্লাহকে নিয়ে আমাদের কারণ প্রশ্ন। অর্থাৎ ভালো জিনিসটাকে আমরা সহজে, খারাপ দেখতে 200 বছরের ইংরেজের শোষণের ফলে তার খারাপ দেখতে দেখতে খারাপটাই যে স্বাভাবিক, এটা আমরা মনে করতে শুরু করি, ভালোটাকে আমরা অস্বাভাবিক মনে করি। এই যে হাজার হাজার মানুষের রোগ মুক্তি, এটা শুধু দৃষ্টিভঙ্গি পরিবর্তন ফলে শুধু মনের জনটাকে খুলে ফেলা হয়েছে। তবে শুধু রোগ ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত সমস্যা থেকে হাজার হাজার মানুষ মুক্তি হয়েছে। তো আমরা প্রমাণ করলাম যে এগুলোর জন্য আসলে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, আপনি যথেষ্ট, আপনি যথেষ্ট। আপনাদের আসলে অনেকে মনে করছে যে আমি বোধহয় কিছু দিয়েছি, আমি আপনাদের কিছু দেয় নাই কাছে। এবং মনের শক্তি যেটুকু ব্যবহার করেছে, শক্তির লাখ ভাগের এক ভাগ মাত্র আপনি ব্যবহার করেছেন, এবং যেটুকু করেছেন আপনি করেছেন। আমরা কি করেছি, আমরা শুধু এই শক্তিটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই টেকনিকটা দেখেছি। ধরেন এই যে বাড়িটা আছে, এই যে এখানে অনেক লাইট আছে, এসি আছে, এখন আপনি দুইভাবে লাইট এবং এসি ব্যবহার করতে পারেন। এক হচ্ছে যে আপনার আচ্ছা এই লাইটটা কিভাবে তৈরি হয়েছে, কি ম্যাটেরিয়ালসে তৈরি হয়েছে, এটা পুরো প্রযুক্তি জেনে, বিদ্যুতের পুরো প্রযুক্তি জেনে, সমস্ত কিছু জেনে আপনি ব্যবহার করতে পারেন। বিশাল ব্যাপার, অনেক ইঞ্জিনিয়ারিং, অনেক কিছু লাগবে। আবার আপনি কি করতে পারেন, আপনার যদি শুধু জানা থাকে যে সুইচটা যদি জানা থাকে এখানে কতগুলো বোতাম আছে, এটা এইভাবে একবার নিচের দিকে চাপ দিয়ে এটা জ্বলবে, উপরের দিকে চাপ দেবে, শুধু এটুকু জেনে কিন্তু আপনি পুরো লাইটিং সিস্টেম, এসি সিস্টেম সব ব্যবহার করতে পারেন। আমরা মনের শক্তি ব্যবহার করার এই সুইচগুলো শুধু আমরা বের করি যে এটা, এটার জন্য এই সুইচ, এটার জন্য এই সুইচ, এটার জন্য এই সুইচ, এটার জন্য আর কিছু না। শক্তি আপনার মধ্যে এবং আপনি কিন্তু সবকিছু করেছেন। যেমন মনের শক্তি নিজে কত কিছু করা যায়,
এটা তো আপনারা নিজেরা এসে দেখিয়ে দিয়েছেন যে আসলে কত কিছু সম্ভব। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের আমাদের যে ভদ্রলোক এলেন, বয়স্ক প্যারালাইসিস হয়ে গিয়েছে, তিনি এসে যখন বললেন যে আমি পারি, আমি করবো, তো আমাকে যখন বললেন না ধরতে হবে না, আমার সত্যি লাগছে যে এই সাহসটুকু তো দরকার যে আমি পারি, আমি করবো, এই সাহসটা দরকার। এই যে সাহস, এই যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে একজন মানুষের মনুষ্যত্ব। এতদিন আমাদের অনেকের অবস্থা ছিল সার্কাসের হাতে। সার্কাসের হাতি হচ্ছে মনোজাগতিক দাসত্বের সবচেয়ে জ্বলন্ত ধারা। সার্কাসের হাতি কিভাবে তৈরি করা হয় জানো? জঙ্গল থেকে শিশু হাতিকে ধরে আনা হয়। বান্দারবান হচ্ছে হাতি দ্বারা, জঙ্গল থেকে শিশু হাতি ধরে আনা হয়, এনে 6 ফুট লম্বা মোটা শিকল দিয়ে খুব শক্ত খুঁটির সাথে লাগানো। প্রয়োজন প্রয়োজন ভর্তি শিশু খুব চেষ্টা করে শিকল ভাঙার জন্য, তার জঙ্গল থেকে আসছে দুরন্ত প্রাণ শিশু, খুব চেষ্টা করে শিকল ভাঙার জন্য পায়ে ব্যথা ব্যথা পায়ে যখন আবার টানাটানি করে পা রক্তাক্ত হয়, রক্তাক্ত পায়ে আবার যখন শিকল ভাঙার চেষ্টা করে ব্যথায় সে টুকরে আস্তে আস্তে তার ব্রেনে প্রোগ্রাম হতে থাকে, এই যে 6 ফুট বৃত্ত এটি আমার প্রতি, এটা ভাঙার ক্ষমতা। এরপরে যখনই তার পায়ে টান করে সে বৃত্তের ভেতরে চেষ্টা করে, যখন সে পূর্ণ দেহে হাঁটে এক ঝটে শিকল ভেঙে ফেলতে পারে, তখন সে চেষ্টা করে। সেই সময় যদি তাকে কি করা মানে কুকুর বাঁধার শিকল দিয়ে ছাগল বাঁধার কুটির সাথে লাগিয়ে দেওয়া, ওই পায়ে একটু টান করলে ভেতরে চেষ্টা হবে। এমন দেখা গেছে যে তার কাছে আগুন লেগেছে কোনো কাজ, অন্য অন্য জন্তু পালিয়ে গেছে, মানুষ পালিয়ে গেছে, হাতে কিন্তু পাওয়া যায় হাতে আগুনের তাপ লেগেছে, সে উঠে যাচ্ছে। কিন্তু যে পায়ে টানে টান করেছে সে মনে করেছে যে আগুনে পুড়ে মরাটাই হচ্ছে আমার আগুনে পুড়ে ছাড়িয়ে। তো আমাদের কারো কারো হয়তো এটা মনে হয় যে এই রোগ, এই ব্যথা, এই অক্ষমতা, এই অভাব, এই ব্যর্থতা এটা আমার, কিন্তু এই কোর্সে এসে চাকরি আপনি সেই শৃঙ্খল পেয়েছেন এবং দেখেছেন যে শক্তি আপনার মধ্যেই রয়েছে, এবং শিখেছেন যে এই মনের শক্তি দিয়ে কিভাবে মস্তিষ্কের ক্ষমতাকে বেশি পরিমাণে ব্যবহার করা যায়, এবং মস্তিষ্কের যে সম্ভাবনা, তার যে ক্ষমতার যে সম্ভাবনা, এটা আমরা প্রথম দিনও আলোচনা করেছি, দ্বিতীয় দিনও আলোচনা করেছি। সম্ভাবনাটা কত বিশাল সম্ভাবনা, সেটা হচ্ছে নোবেল পুরস্কার বিজয়ী বায়োলজিস্ট জেরা নেডেলম্যান, তিনি সম্ভাবনাকে বলেছেন 10 followed by million zero, মানে একের ডান পাশে 1 কোটি শূন্য বসালে যে সংখ্যা হবে আমাদের নিউরাল কানেক্টিভিটির সংখ্যা এতগুলো করা সম্ভব। অর্থাৎ কি বিশাল সম্ভাবনা একজন মানুষ, সেটা আমরা ইচ্ছাশক্তির প্রোগ্রামের মধ্যে দিয়ে কিছুটা কাজ করতে পেরেছি। আর বাস্তবতা হচ্ছে যে ব্যক্তি বা যে জাতি এই মস্তিষ্ককে যত বেশি পরিমাণে ব্যবহার করতে পারবে, সেই ব্যক্তি বা সেই জাতি পৃথিবীকে নেতৃত্ব দেবে। সারা পৃথিবী কিন্তু এখন মস্তিষ্কের পেছনে বেড়ে গেছে। হ্যাঁ, আপনি বলছেন যে আমাদের ভিসা দেয়, আরে ভিসা পেলে কি দেবে, কেন দেবে? আপনার পাসপোর্ট দেখেই তো বুঝছে যে আপনি দিলাম, ওখানে গিয়ে বিশ্বাস করি, আমি তাহলে বিশ্বাসের দরকার নেই। কারণ এই কাজের জন্য তারা নিজেরাই এখানে যথেষ্ট, কারণ তাদের মেধার অবক্ষয়, তারা তাদের প্রযুক্তিকে যে জায়গায় নিয়ে গেছে, এই প্রযুক্তিকে সাস্টেইন করার জন্য যে মেধা ব্যবহার করা দরকার, সেই মেধা তাদের, সেই জন্য তারা কি করছে, সারা পৃথিবীতে হাই স্কিল মাইগ্রেশন প্রোগ্রাম, যেখানেই মেধা পাচ্ছে নিয়ে যাচ্ছে। আরে আপনি ব্রেনটাকে কাজে লাগান না, আরে আপনার ভিসা অফিসে যেতে হবে না, আপনার খোঁজ পেলে ওই যে মঙ্গল গ্রহে স্যাটেলাইট যাচ্ছে, ওটা ইঞ্জিন খারাপ হয়ে গেছে, যদি খবর পাই যে আপনি এখান থেকে বসে ঠিক করতে পারবেন,
ভিসা অফিসার নিজে চলে আসবে, স্যার কিছু করতে পারে, শুধু একটু সিগনেচার করে টিকিট কখন পাঠাবো বলেন। আর তখন যদি এখন বলেন আমার পায়ে একটু ব্যথা করছে, একটু তেল ফেল হলে ভালো হতো, সারা পৃথিবী হচ্ছে মেধার পিছনে। এবং যে ব্যক্তি বা যে জাতি মেধাকে ডেভেলপ করতে পারবে, সেই ব্যক্তি সেই জাতি আগামী পৃথিবীর নেতৃত্ব দেবে। এবং এই দিক থেকে আমাদের সম্ভাবনাটা এখন সবচেয়ে বেশি। ইতিহাস থেকে দেখা যাচ্ছে যে নতুন সভ্যতা যেমন পাশ্চাত্য সভ্যতার যা যা ছিল তারা প্রযুক্তিকে যে জায়গায় নিয়ে গেছে। এখন তাদের যে নতুন প্রজন্ম, তাদের মধ্যে আসে না, তাদের স্যাটেলাইট গুলোকে চালু রাখার ক্ষমতা এখন তাদের লোকদের। কেন? এই টিভি ফেসবুক দেখতে দেখতে টিভি দেখতে এবং তাদের পড়াশোনা সবচেয়ে খারাপ। আমাদের দাবি না, বাস্তবতা। এই যে গত বছর ইংল্যান্ডের যে পাশ্চাত্যের সব জায়গাতে কিন্তু এখন এশিয়ান ছেলে মেয়েরা তারা পড়াশোনা ভালো করছে। এবং গত বছর আমরা যেটা গোল্ডেন জিপিএ বলি, ইংল্যান্ড এটাকে বলা হয় গুড জিসিএসের মধ্যে দেখা যাচ্ছে ব্রিটিশ যারা এসে না তারা হচ্ছে 56%, আর বাংলাদেশিদের মধ্যে এই সংখ্যা হচ্ছে 61%, 61%। আসলে আমাদের অতীত মহান ছিল এবং ভবিষ্যৎ মহান হওয়ার জন্য না বলে এটা গ্রেট মিশন হওয়ার জন্য যা করেছে সেটা আমাদের রয়েছে। একটা জাতি মহান জাতি হবে কিনা এটা সবসময় নির্ভর করে দুটো পূর্ব শর্ত পালন করে। এক হচ্ছে উদার মানবিকতা, যে সে তার জাতিসত্তায় যে কাউকে গ্রহণ করতে পারার যে ক্ষমতা। যেমন জাপান গোল্ডেন ট্রেডিশন হতে পারে, কারণ সে তার জাতিসত্তায় কাউকে গ্রহণ করতে পারে। এবং যে কারণে কি এখন জাপানের ডিক্লাইন শুরু হয়েছে গত 1 দশক ধরে। এরপরে জনসংখ্যা কমে যাবে, এবং জনসংখ্যা যখন কমে যাবে তখন কি হবে, বাইরে থেকে লোকজন যাওয়া শুরু করবে এবং তাদের শেষ। আর আমাদের এই বাংলায় যে আসছে যে দেশ থেকে আসছে, যে ভাষা আসছে, যে বলেছে যে আমি বাংলায় থাকতে চাই, বাংলার মানুষ বলেছে যে আসো ভাই, তাকে গ্রহণ করেছে। আপনি পৃথিবীর প্রত্যেকটা জাতিকে কি করতে পারে, চেহারা দেখে শনাক্ত করতে পারে। এই জাতির অধিকাংশের এই চেহারা, এই জাতির অধিকাংশের এই চেহারা, 2-4জন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এমন কোন চেহারা নাই যে চেহারার বাঙালি। আসছে তাকে আমরা গ্রহণ করছি। এই যে উদাহরণ মানুষ এবং অসংখ্যই বেশি, এটা হচ্ছে একটা জাতির সবচেয়ে বড় শক্তি, মহান জাতি হওয়ার জন্য। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পপুলেশন বুক হতে হবে, যে একটা জাতির মহান জাতিতে রূপান্তরিত হওয়ার আগে সেখানে জনসংখ্যার বিস্ফোরণ ঘটতে হবে। আমি যখন 20 বছর আগে এটা বলা শুরু করেছিলাম, আমাদের কি না এটা করে যে পপুলেশন এটা নাকি 80 পাবে। আপনি দেখেন ইতিহাসের দিকে তাকান, লজ অফ ডেমোগ্রাফি বলে কোন অঞ্চল যদি তার জনগোষ্ঠীকে খাবার দিতে না পারে, কোন কাটাতার, কোন মাইফেট, কোন দেয়াল ওই জনগোষ্ঠীকে এখানে আটকে রাখতে পারে। কাটাতারকে মেশিন গান ফিট করে রাখতেও কোনো লাভ, কারণ মানুষ খাবারের সন্ধানে বেরিয়ে যাবে। আপনি দেখেন আর্যভূমিতে আর্যদের পপুলেশন বহু, আর্যভূমি আর্যদের খাবার দিতে পারে। আর্যদের এক শাখা ভারতে চলে, আর্যদের আরেক শাখা জার্মানি হয়ে ইংল্যান্ডে চলে, আর্য সভ্যতা সৃষ্টি। এখন থেকে 300 বছর আগে ইউরোপের পপুলেশন বহু হলো, ইউরোপের মাটি ইউরোপিয়ানদের খাবার দিতে পারবে না, ইউরোপিয়ানদের সারা পৃথিবী দখল করবে। আজ থেকে 40 বছর 50 বছর পৃথিবীর কোথাও গেলে বাংলায় কত মানুষ খুঁজে পাওয়া যায় না।
আর এখন বাঙালির কথা বাদ দেন, পৃথিবীর এমন কোনো শহর নাই যেই শহরে কন্টেন্ট গ্রাজুয়েট নাই, এরকম কোনো শহর আপনার ধরেন আর আপনার আজ থেকে ইউরোপ, এই যে জনসংখ্যা হচ্ছে একটা জাতির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার জনসংখ্যা। পাশ্চাত্যের লোকরা কি বলছে, তোমাদের 1 নম্বর সমস্যা জনসংখ্যা, এটা কমাও। আর তারা নিজেদের জন্য কি বলছে, যে তোমাদের 1 নম্বর সমস্যা হচ্ছে জনসংখ্যা, এটা কমাও। আরে বোমা ঠোমা হাবি যাবে, এগুলো তো আহম্ব কেটে নির্বোধে। জনসংখ্যার যে রাশ আগামী 20 থেকে 30 বছরের মধ্যে ইউরোপিয়ানরা মাইনরিটি, জনসংখ্যা ইউরোপিয়ানরা মাইনরিটি। কেন? তাদের জনসংখ্যা বাড়ছে, এই এনার্জেটিক স্টেট জনসংখ্যা শেষ। মানে তারা বলছে যে জনসংখ্যা বাড়া। আরে ইউরোপে এখন মহিলাদের জন্য স্বর্ণযুগ। কোন মহিলা ওখানে গিয়ে যদি 3 বাচ্চার মা হতে পারে, ওই 3 বাচ্চার ভাতাতে আপনি চলে যেতে পারবেন, আপনার আর কোনো কাজ করতে হবে। আমাদের দাদু নানীরা যদি এই খবর দেখতে হবে, আর সব তো ক্রিকেট ওই দেশটা কি নিজেরা তো রানের হাতে থাকতো, দেশে ভূষণ ভাইজানের জন্য আবার কি করতে টাকা পয়সা। তো আমি ওখানে দেখেন, ওখানে মানে তাদের ট্র্যাজেডি, তারা আফ্রিকা থেকে শত মানুষ নিয়ে যাচ্ছে আফ্রিকা, কিন্তু ওখানে গেলে পপুলেশন বাড়ে। তো আসলে 16 কোটি মানুষ, তো শুধু 16 কোটি মুখ নিয়ে জন্মগ্রহণ করেন, আমরা ভুল করি কোথায়, যে 16 কোটি মুখ, 16 কোটি মানুষ তো 16 কোটি মুখ নিয়ে জন্মগ্রহণ করে না, 16 কোটি মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেছে। এবং সভ্যতা সব কিছু হচ্ছে আমরা যে এখন বিদেশে শুধু 20 মাস করতে যাচ্ছি তা তো না। আজকের পৃথিবীতে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, এমন কোনো গবেষণাগার নাই যেখানে বাঙালি গবেষক নাই, যেখানে বাঙালি শিক্ষক নাই। কারণ আজ থেকে 50 বছর আগে কোনো বাঙালি বা কোনো ইংরেজ দুঃস্বপ্ন দেখেছে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ইংল্যান্ডের রাষ্ট্রদূত হয়ে আসলে কোনো বাঙালি দুঃস্বপ্ন দেখে, কোনো বাঙালিও দুঃস্বপ্ন দেখে নাই, কোনো ইংরেজি দুঃস্বপ্ন দেখে। 10 বছর আগে তো 10-12 বছর আগে তো এটা সত্য কথা। এবং সেই সময় আমরা বলেছি যে আজকে ইংল্যান্ড থেকে রাষ্ট্রদূত এসছে বাঙালি, 15 বছর পরে দেখা যাবে যে মন্ত্রী আসছে বাঙালি। মন্ত্রী আসেন না, কিন্তু এমপি তো আসে। আর এমপি যখন হয়েছে মন্ত্রী হতে কত মন্ত্রী হতে পারে। এবং বলছে যে 25 বছর পরে দেখা যাবে যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এসে আমাদের প্রধানমন্ত্রীকে বলছে, ভাইজান বুঝলেন আমাদের দেশে ঘোরাঘুরি দেখার কোনো লোক নাই, কিন্তু মানুষজন দেন আমাদের ঘোরাঘুরিগুলি আছে, যেটা আমরা বলেছিলাম 12 বছর আগে। আর গত বছর 11ই মার্চ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বললেন হয়তো বা একজন বাংলাদেশিদের মধ্য থেকে কেউ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবে। ফুল সম্মান করেন কেন? কারণ আসলে এই যে বাঙালির মস্তিষ্ক, এই মস্তিষ্ক কিন্তু অত্যন্ত ফাটাল মস্তিষ্ক, অত্যন্ত উর্বর মস্তিষ্ক। কেন উর্বর মস্তিষ্ক? কারণ পৃথিবীর সমস্ত জাতির লোক এই বাংলায় এসছে, এবং যত মিক্স মানুষের আত্মীয়তা যত বাড়ে তত ব্রেন পাঠায়। আর একই রেসের মধ্যে যখন আত্মীয়তা সৃষ্টি হয় বিয়ে হয়, তখন পাঠাটি কমতে মানে মেধা কমতে থাকে। তো আমাদের যে আমরা এই ব্রেনটাকে যদি শুধু আমরা ঠান্ডা রাখতে পারি, তাহলে এখন যে অবস্থা আমরা একটু আগে যেটা বলতে গিয়েছিলাম, সেটা হচ্ছে পৃথিবীর নতুন যে পরিবর্তন, নতুন সভ্যতার বিকাশ সবসময় সবচেয়ে অবহেলিত অঞ্চল থেকে দেখেন, ইতিহাস দেখেন, সবসময় একটা সভ্যতার জায়গায় যখন আরেকটা সভ্যতা আসছে, সেই সভ্যতা এসছে সবচেয়ে বঞ্চিত অবহেলিত অঞ্চল থেকে। এবং বঞ্চনা এবং অবহেলিত অঞ্চল হিসেবে আমরা ছিলাম
অর্থাৎ আমাদের সম্ভাবনাই হচ্ছে নতুন সভ্যতার নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি, যদি আমরা আমাদের এই পরিস্থিতিকে সামনে রাখি এবং এটাকে বেশি পরিমাণে কাজে লাগাই।